This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো MDH ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে। শুরুতেই প্রত্যেক দিনের মতো প্রথমেই দেখে নিন আমাদের বিগ বলে আজকে টপ 10 ব্রেকিং। এক নিমেষে গোটা দেশের টপ 10 ব্রেকিং, অবশ্যই যুদ্ধ পরিস্থিতি নিয়ে। প্রত্যাঘাতের কৌশলে সেনাকে পূর্ণ স্বাধীনতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। নেক্সট 2 নম্বর ব্রেকিং, কাল নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠক। সেই বৈঠকেও প্রধানমন্ত্রী নেতৃত্ব দেবেন। ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি। প্রত্যাঘাতের আশঙ্কায় পাক প্রতিরক্ষা মন্ত্রী তিনি নিজে এই আশঙ্কা প্রকাশ করেছেন। রয়টার্সের মতো সংবাদ মাধ্যমকেও বলেছেন ভারত প্রত্যাঘাত করবেই। 4 ব্রেকিং নাম্বার 4, রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে তুলোধনা ভারতের। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে তুলোধনা ভারতের, এটা ডিপ্লোম্যাটিক দিক থেকে চলছে। জঙ্গি হাসেম মুসা পাক সেনার প্রাক্তন কমান্ডো। সেই দিন যে হামলা হয়েছিল তাতে এই জঙ্গি নেতৃত্ব দিয়েছিল। জঙ্গি হাসিম মুসা পাক সেনার প্রাক্তন কমান্ডো। এটা আজকের নতুন ইনফরমেশন। ব্রেকিং নাম্বার 6 দেখে নেব, পিসিআরকে বলবো ব্রেকিং নাম্বার 6 চালাতে। পাক হ্যাকারদের সাইবার অ্যাটাক ব্যর্থ করে দিল ভারত। যত রকম ভাবে পারে এখন সাইবার হানা পর্যন্ত করার চেষ্টা করছে পাক দুর্বৃত্তরা, ভারত সেটা ঠেকিয়ে দিয়েছে। নেক্সট ব্রেকিং নাম্বার 7, 7 নম্বর ব্রেকিং, জাল পাসপোর্ট চক্রের পান্ডা আজাদ পাকিস্তানি। জানেন 14 দিন আগে বিরাটি থেকে ধরা পড়েছে। আমাদের এই কলকাতার পার্শ্ববর্তী বিরাটি কতটা সাংঘাতিক, বাংলাদেশি পরিচয় এখানে লুকিয়েছিল। তাকে কোর্টে প্লেস করা হয়েছে। ইডি বলছে, ইডির দাবি যে এ আসলে পাকিস্তানি। 2-3 বছর ধরে এখানে সে নাম ভাড়িয়ে পরিচয় ভাড়িয়ে আছে। ব্রেকিং নাম্বার 8 নম্বর ব্রেকিং দেখুন, কাশ্মীরে বন্ধ হলো 48টি ট্যুরিস্ট স্পট। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, বিগ ব্রেকিং। কাশ্মীরে বন্ধ হলো 48টি ট্যুরিস্ট স্পট। এর একটা মানে আছে নিশ্চয়ই। এবার ভারতীয় সেনাকে হুমকি TRF এর। এবার ভারতীয় সেনাকে হুমকি TRF এর। যারা প্রথমে সেদিনের হামলার সব থেকে বড় ব্রেকিং, যারা সেদিন হামলার দায় স্বীকার করেছিল প্রথমে রেজিস্ট্যান্স ফোর্স, তারা ভারতীয় সেনাকে পর্যন্ত হুমকি দিচ্ছে। ব্রেকিং নাম্বার 10 আজকের 8:30 লাস্ট ব্রেকিং, 10 নম্বর ব্রেকিং পিসিআরকে চালাতে বলবো। কাল দীঘায় জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা। প্রাণ প্রতিষ্ঠার সময় অবশ্যই প্রধান ভূমিকায় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজও তিনি সেখানেই রয়েছেন। আজকে মঙ্গলযজ্ঞ হয়েছে। লাস্ট ব্রেকিং দীঘা সংক্রান্ত, কাল দীঘার মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং প্রাণ প্রতিষ্ঠা। তার রাজনৈতিক তাৎপর্যও কিন্তু আছে। নানা দিক থেকে বিতর্ক বেঁধে গিয়েছে। আপনাদের রোজ দেখাচ্ছি আমরা, আজও দেখাবো, কালও দেখাবো। কাল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, নেতৃত্বে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে দেখুন, উল্টে দেখুন পাল্টে গেছে। একটা জনপ্রিয় বিজ্ঞাপনের ক্যাচলাইন, নন্দীগ্রামের জেলা এখন মজেছে নতুন জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে। উল্টে দেখুন পাল্টে গেছে। 1942-এ তাম্রলিপ্ত সরকার গঠন হোক কিংবা 1946-এ তেভাগা আন্দোলন, মেদিনীপুরের মানুষ বারবার বুঝিয়ে দিয়েছেন তারা কতটা রাজনীতি সচেতন। নিশ্চয়ই মনে আছে আপনাদের, বাম জমানার প্রথম দিকে অপারেশন বর্গা। তথ্য বলছে 1978 সালে এই অপারেশন বর্গায় 15 লক্ষ চাষি তারা বর্গাধার হিসেবে নাম নথিভুক্ত করান, যার মধ্যে সর্বাধিক ছিল অবিভক্ত মেদিনীপুর থেকে, সংখ্যাটা ছিল 3.5 লক্ষ। দীর্ঘ 34 বছর তারা বাম জমানায় কাস্তে শান দিয়ে গেছেন। বামেদের ভোট ব্যাংক ফুলে ফেপে উঠেছিল। অথচ একবার দেখুন, বাম জমানার কফিনের শেষ পেরেকটা কিন্তু পোতা হয়েছে এই মেদিনীপুরের মাটি থেকেই, নন্দীগ্রাম থেকেই। নন্দীগ্রামে সেই সময় কৃষকদের পাশে এসে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের আন্দোলনে সাথ দেয় তৃণমূল কংগ্রেস, পলিটিক্যাল ডিভিডেন্ড পায় তৃণমূল কংগ্রেস 2011 সালে।
শুভেন্দু অধিকারী, দল পরিবর্তন, যিনি এই মুহূর্তে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, তিনিও এই মেদিনীপুরের ভূমিপুত্র, যার কাঁধে আমরা বারবার দলীয় পতাকার পাশাপাশি দেখি হিন্দুত্বের গেরুয়া পতাকা। আর সেই মাটিতেই জগন্নাথ মন্দির। এইবার পূর্ব মেদিনীপুরের মানুষ কাকে পলিটিক্যাল ডিভিডেন্ড দেবেন, কার প্রতি আস্থা রাখবেন? অনেকে মজা করে বলেন এই দীঘার সমুদ্রে কখন ঘূর্ণিঝড় উঠবে তার একটা পূর্বাভাস আপনি অনুমান করতে পারবেন, কিন্তু মেদিনীপুরের মাটি কাকে কখন পলিটিক্যাল ডিভিডেন্ড দেবে না, সেটা হাজারো চেষ্টা করলে আপনি অনুমান করতে পারবেন না। আর আমি মনে করি যে দীঘা সৈকত সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, একদিকে আধ্যাত্মিকতা, আধ্যাত্মবাদ, অন্যদিকে সম্প্রীতি। জগন্নাথ দেবকে আপনি উড়িষ্যা থেকে হায়ার করে নিয়ে এসছেন পশ্চিমবঙ্গে। জগন্নাথ দেব বেশ ছিল পুরীতে সমুদ্রে দাঁড়িয়ে, দিদি বললো না ওখানে থাকাবেন, আমি হায়ার করে নিয়ে আসবো তোমাকে। কেন? আমার ভোটের দরকার ভাই, এখন চলো কন্ট্রাক্টে, অন কন্ট্রাক্টে চলো। চলে এসছে জগন্নাথ। ওটা মন্দির নয়, জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। সরকারি টাকায় হিন্দুদের মন্দির হয় না। ওই দিন অক্ষয় তৃতীয়া উপলক্ষে কাঁথিতে 1 লক্ষ সনাতনী সমাবেশ হচ্ছে, যজ্ঞ হবে, গীতা পাঠ হবে এবং রাজ্যের 1000 সাধু সন্ত ওই দিন যাচ্ছেন। স্বাধীনতা আন্দোলন, জমির আন্দোলন, জমি বাঁচানোর আন্দোলনের জন্য পরিচিত একরোখা জেলা মেদিনীপুর, পরে ভাগ হয়ে গিয়েছে। আগে তো পূর্ব আর পশ্চিম একই ছিল। এই এখন যা চলছে সেটা অবশ্য পূর্ব মেদিনীপুরকে কেন্দ্র করে। সেই মাটিতে এখন প্রবল আন্দোলন, আলোড়ন বলতে পারেন। ধর্মের নাকি ধর্মের ছায়ায় ভোটের? ক্ষমতা দখল হবে নাকি ক্ষমতা ধরে রাখা যাবে? জয় শ্রীরাম নাকি জয় জগন্নাথ? দীঘায় মুখ্যমন্ত্রীর জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনই কাঁথিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা। দিল্লির রাজনীতি গোটা দেশের কাছেই একটা চর্চার বিষয়। নিশ্চয়ই মনে আছে আপনাদের, একটা দল যখন দিল্লির মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, তখন রাজনীতির মাটিতে অরবিন্দ কেজরিওয়াল নিয়ে আসেন স্বয়ং হনুমানকে। 2020 নির্বাচনী প্রচার শুরু করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল হনুমান মন্দিরে পুজো দিয়ে। বারংবার তাকে আমরা দেখেছি হনুমান চালিসা পাঠ করতে। দিল্লির ভোটে হেরে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, জয় শ্রীরামকে ঠেকাতে পারেনি জয় হনুমান। 26-এ এখানে চেঞ্জ হবে, দিল্লির পরে বাঙ্গালের বাড়ি। মমতাও কি কেজরিওয়ালের পথেই? আর এখানেই তো প্রশ্ন, তাহলে কি দিল্লির রাজনীতির ছায়া, রাজধানীর রাজনীতির ছায়া এবার এই বাংলাতেও? একদল প্রকাশ্যে জয় শ্রীরাম স্লোগান দেয়, আরেক দল কি তাহলে প্রকাশ্যে জয় জগন্নাথ স্লোগান দেবে? আপনি 2 নম্বরই করতে যাচ্ছেন। এক, সরকারি টাকায় মন্দির হয় না, মুখে জগন্নাথ মন্দির আর ইনভাইটেশন লেটারে জগন্নাথ ধাম। প্রভু জগন্নাথ ভালোভাবে নেননি। উড়িষ্যাতে জয় শ্রীরাম স্লোগান বিজেপি বেশি আওড়ায়নি। জয় শ্রীরাম স্লোগানটা মূলত নর্থ ইন্ডিয়ায় বেশি প্রভাব পড়ে। সেটা মাথায় রেখে উড়িষ্যাতে গত ভোটে জয় শ্রীরামের বদলে জয় জগন্নাথ চলে এসেছিল। মনে পড়ে গেল 2024 লোকসভা নির্বাচন জেতার পর নরেন্দ্র মোদী স্টেজে উঠে প্রথমে কিন্তু জয় শ্রীরাম বলেননি। ইনফ্যাক্ট জয় শ্রীরাম বলেননি, প্রথম যে শব্দ তার মুখ থেকে বেরিয়েছিল তা ছিল জয় জগন্নাথ। এখন দিদি কাকে আনবে কে জানে, জয় মমতা চলে আসবে হয়তো কখনো। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, মমতা ব্যানার্জি জয় হোক, জয় হোক, জয় হোক, মমতা ব্যানার্জি জয় হোক, জয় হোক, জয় হোক। কে কোনটা দেবী কে কোনটা দেবতা আমাদের গুলিয়ে যাচ্ছে। মুর্শিদাবাদের বিভিন্ন প্রাথমিক স্কুলে বাইরের লোক ঢুকে প্রার্থনায় মুখ্যমন্ত্রীর জয়গান শেখাচ্ছেন পড়ুয়াদের। কেউ কিছুই জানে না। এই ছবিটা মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত 5 গ্রাম শাহানাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের। মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় কি জল ঢেলে দিলেন ভরতপুর আর মোথাবাড়ির 2 এমএলএ, মানে তাঁর দলেরই 2 এমএলএ হুমায়ুন কবির এবং সাবিনা ইয়াসমিন? ভোটের অঙ্ক ঘেঁটে যাবে না তো?
দীঘায় জগন্নাথ মন্দির একদম পুরীর আদলে দেখভাল করছেন খোদ মুখ্যমন্ত্রী। গোটা ব্যাপারটার পৌরোহিত্য করছেন তিনি, উদ্যোক্তাই তিনি মূল উদ্যোক্তা। দীঘায় পড়ে আছেন। সুবিশাল এই মন্দির গড়ে উঠেছে, প্রায় 2.5 থেকে 3 বছর সময় লেগেছে। কয়েক হাজার শ্রমিক তারা নিরলস পরিশ্রমের দ্বারা এই মন্দির গড়ে তুলেছেন। আর মন্দিরের ঠিক বাইরে একটা সুবিশাল চৈতন্য দ্বার গড়ে উঠেছে, সেই ছবি আমরা আপনাদেরকে দেখাবো। এই চৈতন্য দ্বার গড়ে তুলেছেন বেশ কয়েকজন শ্রমিক, প্রায় 15-20 দিন ধরে তারা চোখের পাতা এক করতে পারেননি। তাদেরই একজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার নাম শুনবেন, তার নাম আলী মোর্তাজা, বাড়ি মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদ যে মুর্শিদাবাদ কয়েক সপ্তাহ আগে ধারাবাহিকভাবে অশান্তির শিরোনামে ছিল। আর সেই মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সভায় হাতে অস্ত্র তুলে নেওয়ার নিদানও দিলেন প্রবীণ বিজেপি নেতা। বাই ইলেকশন হয়েছিল, আপনারা জানেন, বাইরন বিশ্বাস জিতেছিল, সেখানে টিএমসি কে হারিয়ে দিল মুসলমানরা, কারণ তাদের কথা শোনেনি। তাই ভয় দেখিয়ে রাখে যে আমরা যাকে ইচ্ছা জেতাবো। হিন্দুরা কি মরে গেছে নাকি? হ্যাঁ, হিন্দুদের গায়ের রক্ত ঠান্ডা হয়ে গেছে, সাপের রক্ত হয়ে গেছে নাকি? এখানেও 50% মুসলমান হিন্দু আছে এই জঙ্গিপুরেতে। কি এখানে হারাতে পারেন না টিএমসি কে? আর যদি মুসলমানরা এক হয়ে ভোট দেয়, আপনারা কেন দেবেন না? মমতা ব্যানার্জির আসা উচিত ছিল 13 তারিখ, আসেনি। তিনি জগন্নাথ মন্দির করছেন, এখানে হাজার হাজার মন্দির ভেঙে দেওয়া হচ্ছে হিন্দুদের, আর উনি দীঘাতে মন্দির তৈরি করছেন, ঘুষ দিচ্ছেন। উনি ভেবেছেন এই করে পাপ থেকে ক্ষয় হয়ে যাবে। মরতে হলে ধর্ম রক্ষার জন্য, প্রাণ রক্ষার জন্য লড়াই করতে হবে। সেই জন্য আমাকে হাতিয়ার দিলে হবে না, প্রত্যেক হিন্দুর বাড়িতে হাতিয়ার রাখতে হবে। কি রাখবেন তো? এটাই এখন বাংলার রাজনীতির মুড। স্বাধীনতার লড়াই, জমির লড়াইয়ের জেলা মেদিনীপুরে এখন চলছে ধর্মের লড়াই। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, আর সেদিনই বিরোধী দলনেতার খাস তালুক কাঁথিতে সনাতনী সম্মেলন। আমার কর্মসূচি নয়, আয়োজক অন্যরা, সব হিন্দু যোগদান করবে। এই রাজ্যে হিন্দুর কোনো জমায়েত, হিন্দুর কোনো পুজো করতে গেলে আদালত থেকে অনুমতি আনতে হয়, পুলিশ বা সরকার অনুমতি দেয় না। উনি জালি হিন্দু, প্রকৃত হিন্দুদের ভয় পাচ্ছে। সত্যি কি তাই? শুভেন্দু বাবুদের হিন্দুত্বের গর্জনে ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দীঘায় জগন্নাথ ধাম তৈরির উদ্বোধন অনুষ্ঠানের দেখভালে গতকাল থেকে দীঘায় ঘাঁটি গেড়ে পড়ে আছেন তিনি। 90-এর দশক থেকেই বিজেপি নির্বাচনী এজেন্ডায় সরাসরি চলে আসে রাম মন্দির। তৃণমূল কংগ্রেস অবশ্য তাদের রাজনীতিটা একটু অন্যরকমভাবে শুরু করেছিল। 2001 সালে হয় এবার নয় নেভার রাজনৈতিক স্লোগান দেওয়া তৃণমূল কংগ্রেস, কিংবা 2011 সালে পরিবর্তনের নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাদের ইশতেহারে কোনো মন্দির সংস্কার করা, মন্দির তৈরি করা, কোনো হিন্দু ধর্মীয় স্থান সংস্কার করার কোনো উল্লেখ করেনি। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম এই সরকারের আমলেই, মানে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলেই একাধিক হিন্দু ধর্মীয় স্থান সংস্কার করা হলো। কিছুদিন আগে দক্ষিণা কালিকা মন্দিরে আমরা নকুলেশ্বর ভৈরবী, কালীঘাটে স্কাই ওয়াক করে দিয়েছি, দক্ষিণেশ্বরে করে দিয়েছি, শিবযোগ্য মন্দির কুচবিহারে করে দিয়েছি, মদন মোহন দ্বারা করে দিয়েছি, জলপাইগুড়িতে জলপাই শিব মন্দির করেছি, তারাপীঠে তারা মন্দির করেছি, ওদিকে কঙ্কালী তালা, ওদিকে ফুল্লরা, ওদিকে নলাটেশ্বরী, ওদিকে বাবা তারকনাথ, ওদিকে জলপাই, সমস্ত। যার নবতম সংযোজন হলো এই দীঘার জগন্নাথ মন্দির। এখন প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তাদের ইশতেহারে বারবার উন্নয়নের কথা লিখত, খেলাধুলার উন্নতির জন্য ক্লাবগুলোকে টাকা দিত, সেই তৃণমূল কংগ্রেস কেন এই রাজনীতি করতে বাধ্য হলো? সবই হচ্ছে ভোটের রাজনীতি। আমার মনে হয় ভগবান জগন্নাথ সব জানেন কার মনে কি আছে, তাকে বোকা বানানো যাবে না। প্রতিযোগিতা হোক, কে কত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলল, তা না। আমি মোদির থেকে বড় মন্দির করলাম, মোদি যদি হিন্দু হয় আমিও কম হিন্দু না। তু মাই শুরু হয়েছে বাংলায়। যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা প্রশ্ন তুলছেন এই রাজ্যে বিজেপির আশা এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারবার সংখ্যালঘু তোষণের অভিযোগ তোলা, মা মাটি মানুষ স্লোগান দেওয়া তৃণমূল কংগ্রেসকে বাধ্য করলো এই রাজনীতিতে শান দিতে। রাম মন্দির প্রতিষ্ঠা হওয়া সত্ত্বেও অযোধ্যাতে কিন্তু হেরেছিল সেই বিজেপি।
দিদি জগন্নাথ দেবের মন্দির করলেই আপনি পার পেয়ে যাবেন এমন ভাবনা দ্বারা প্রভাবিত হবেন না। একটা মন্দির করে দিয়েছেন, কার টাকায় করেছেন? আমাদের টাকায় করেছেন, সরকারের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় বানিয়ে দিয়ে আমাদের বোকা বানাচ্ছেন। এত সহজে বাংলার হিন্দু বোকা বনবে না। বাংলায় হিন্দুত্বের হাওয়া কি এখন এতটাই প্রবল? 26-এ গদি টলে যেতে পারে তাদের, এই ভয় পাচ্ছে তৃণমূল। আচ্ছা, তাতে বাঁধ দিতে পারবে দীঘার এই জগন্নাথ মন্দির? হিন্দু হৃদয়ে নাড়া দিতে পারবে? এসব প্রশ্নের মধ্যেই একটা বেয়াড়া কথা বলে বসলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শুনুন। তৃণমূল কংগ্রেস একটা ধর্মনিরপেক্ষ দল, সেই দলের নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তার নেতৃত্বে গোটা তৃণমূল পরিবার চলবে। কিন্তু ওই বিজেপির মতো জয় শ্রীরামের পরিবর্তে মমতা ব্যানার্জি জয় জগন্নাথ বলতে বলবে, এটা ভুল ব্যাখ্যা। আমাকে যদি বলতে বলে আমি তো কোনো মতেই বলবো না। একটা সেকুলার পার্টি, সেকুলার ব্যক্তি, সে যদি একটা ধর্মকে শুধু আঁকড়িয়ে ধরে, তাহলে অপর ধর্মের লোকগুলা তাদের নিজের নিজের ধর্মকে তো আঁকড়াতে চাইবে, সেক্ষেত্রে আরো বেশি বিতর্ক সৃষ্টি হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যত পরিচিত মুসলিম নেতা নেত্রী আছেন, তাদের মধ্যে অন্যতম মুখ সাবিনা ইয়াসমিন এমএলএ। তিনি পাবলিকের ক্ষেপে ওঠার ভয় দেখিয়ে বসলেন। খেলা কি এখন এতটাই কঠিন? পাবলিক শান্ত আছে তাই আপনারা শামশেরগঞ্জে যেতে পারলেন, পাবলিক শান্ত আছে তাই আপনারা মোথাবাড়িতে যেতে পারলেন, পাবলিক শান্ত আছে তাই আপনারা বেলডাঙ্গায় যেতে পারলেন। কিন্তু পাবলিক যদি খেপে যায়, আপনারা একটা পথ হিলতে পারবেন না, এটা মাথায় রাখবেন। এইরকমই একটা সময়, পিছিয়ে যান 26টা বছর। মে মাস, ভরা গ্রীষ্ম, কিন্তু গ্রীষ্মের রাতগুলোও সেখানে ছিল হিমশীতল। শ্রীনগর শহর থেকে 205 কিলোমিটার দূরে শৈল শহর কার্গিলে বেঁধে গেল এক বড় যুদ্ধ, মারাত্মক যুদ্ধ, ভারত পাক যুদ্ধ। দুর্গম এলাকায় ভারতীয় সেনাকে পাহাড়ি পথ দেখিয়ে নিয়ে গেলেন ওরা। কে কে বলুন তো? মোহাম্মদ আকবর পণ্ডিত, মোহাম্মদ ইউসুফ, এমন আরও কত নাম আছে। তারা হলেন নেপথ্যের নায়ক। হ্যাঁ, নায়ক বলছি তাদের। দুর্গম পথে ওই মানুষগুলোকে ছাড়া ভারতীয় সেনার পক্ষে কার্গিল লড়াই আরও কঠিন হতো। নতুন করে যুদ্ধ পরিস্থিতিতে এখনও তারা টকবক করে ফুটছেন। নিজেদের বয়স তারা ভুলে গেছেন। বয়স সত্যি একটা সংখ্যা মাত্র। মানসিকতা তাদের এখনও সুদৃঢ়, কঠোর। যুদ্ধের প্রস্তুত কার্গিল, দৃঢ়তার সঙ্গে বলছেন আকবর ইউসুফরা। শুনুন। हाँ, वो वहाँ से शुरू हुआ, वहाँ से फायर करते करते यहाँ तक। सुबह के 11-11 बजे का टाइम था, तो इस साइड से फायर शुरू हुआ, वहाँ पर उस साइड से वहाँ तक। हाँ, उस दिन हम यहीं पर थे। মোহাম্মদ আকবর পণ্ডিত, বয়স 25 বছর বেড়েছে। ভারত পাক কার্গিল যুদ্ধ স্মৃতিতে এখনো সতেজ। যুদ্ধের আঁচ পেয়ে পরিবারকে, পরিবারের সদস্যদের শ্রীনগরে নিরাপদে রেখে নিজে ফিরে এসেছিলেন দ্রাসে। যুদ্ধের উত্তেজনায় নিজেকে লড়াইয়ে সামিল করতে। হাতে বন্দুক ছিল না, তবে ভারতীয় সেনার ছায়ার সঙ্গে ছিলেন আকবর। 3 মাস ধরে যুদ্ধের রসদ জুগিয়ে গেছেন। पहाड़ी नजर आ रहे हैं ना, वो आप फोटो ले सकते हैं इसका, वो वाला, ये वाला टाइगर हिल है। अच्छा, हाँ, इस साइड में तोलो लिंक है। ये तोलो लिंक का कहते थे कि यहाँ पर वो आए थे। हाँ, यहाँ पर तोलो लिंक, हाँ, ये साइड में ये जो ये पहाड़ी है ना, ये पूरा तोलो लिंक साइड है ये। तो कितना दिन तक ये वॉर चला उस टाइम? ये कम से कम 3 महीना, 3.5 महीना चला। ये क्या हुआ था उस टाइम? बस ये सब बम यहाँ गिरे हैं, इसी से ये मकान, ये जैसे पोल, वो मस्जिद का हमारा गेट वहाँ पर, ये पूरा छली हो गया था पूरा। ये जो दिख रहा है हम लोग, ये क्या है? ये पाकिस्तान से जो बम आया है ना, उसी का स्प्लिंटर इसको लगा है पोल को और छेद कर दिया है इसको। বোমের স্প্লিন্টার এসে এই পোলের মধ্যে এই জায়গাকে ছেদ করে দিয়েছিল।
দ্রাসের মানুষ তারা এই জায়গা, এই পোলকে একই রকমভাবে রেখে দিয়েছেন। ইতিহাস কথা বলে, সময়কে ধরে রাখে। কার্গিলের সেই ইতিহাসের সাক্ষী শ্রীনগর লে হাইওয়ের ওপর দ্রাস সেক্টরের একটি ভাঙা পাঁচিল। ঠিক হাতের ডান দিক বরাবর যে বিরাট পাহাড়, সেই পাহাড়ের ওপরে কার্গিল যুদ্ধের ঠিক আগে সম্পূর্ণ কবজা করে ফেলেছিল পাকিস্তান সেনা। তাদের মূল লক্ষ্য ছিল এই হাইওয়ের ওপরে। তার কারণ এই হাইওয়ে যদি তারা ধ্বংস করে দিতে পারে, এই হাইওয়ে যদি তারা কবজা করে নিতে পারে, তাহলে লে লাদাখ সহ বিস্তীর্ণ এলাকা পাকিস্তানের দখলে সেদিন চলে যেত। এবং সেই কারণের জন্য লাগাতার এই হাইওয়ের ওপরে প্রতি মুহূর্তে শেলিং করত পাক সেনা। এবং সেই কারণে সেই সময়কার যারা সেনাবাহিনীর জওয়ান ছিলেন, তাদের যাতায়াতের জন্য, কনভয়ের জন্য এবং সেই কনভয় রক্ষা করার জন্য এই বিরাট দীর্ঘ প্রাচীর তৈরি করা হয়েছিল। এবং সেই সময় বোম্বিংয়ে প্রাচীরের যে অংশগুলি ভেঙে গিয়েছে, সেই অংশকে আর নতুন করে নির্মাণ করা হয়নি। তার কারণ সেই সময়ের যুদ্ধের ইতিহাসের সাক্ষী বহনকারী এই প্রাচীর যাতে সম্পূর্ণ মুখ বধির হয়েও সেই সময়কার ইতিহাসের গল্প বলে যেতে পারে। সিকি দশকের পুরনো এই ইতিহাসের গল্প শোনালেন মোহাম্মদ ইউসুফও। গল্প হলেও সত্যি, ভারতীয় ভূখণ্ডে প্রথম পাক সেনাকে দেখেছিলেন তাঁরই ছেলে। মেষ চড়াতে গিয়ে ওই ছোট্ট বয়সেও ইউসুফের ছেলে বুঝেছিলেন কিছু একটা ঘটতে চলেছে। আর ইউসুফ পাহাড়ি পথের দুর্গম যুদ্ধে সেনাবাহিনীকে পথ দেখিয়ে নিয়ে গিয়েছিলেন। मेरा लड़का था जिसका नाम अब्दुल हमीद था। बेड़ू चराने की बारी आई 7 मई को हमारा। मैंने बोला मैं जाऊंगा, बच्चों ने बोला नहीं हम जाएंगे। उन्होंने देखा 4 आदमी थे एक नाले में, 4 नाले थे। एक नाले जो नाला है वहाँ से 6 आदमी थे। दो राइफल लेके थे, बाकी सब खाली थे। वो डर के मारे जो है बेड़ू लेके गांव में वापस आ गए। कुछ हरकत हो रहा है। ये गांव वाले हैं, ये बोल रहे हैं कि इस साल जो है पहाड़ में बहुत से बालू हैं। जिनके समय चलते थे तो वो थोड़ा सा बालू की तरह चलते थे हाथ को लगा के। अच्छा, हाँ, जैसे वो अपने इलाके में घूम रहे हैं। आपको पता चल गया था कि ये पाकिस्तान आर्मी है? ইউসুফ আকবররা বলছেন, আর একটা কার্গিল হলে, আর একটা যুদ্ধ বাঁধলে তারাও প্রস্তুত। বুক চিতিয়ে আবার লড়বেন। বয়স বাড়লেও কমেনি রক্তের তেজ। हाँ सर, हम यहाँ पर जो है लड़ाई लग गया तो यहाँ का बच्चा जो है तैयार है। 47 से लेके जो अभी तक जो हम यहाँ जो है फौज का साथ देते आए, अभी भी हम साथ दे देंगे। हमेशा अपने मुल्क का हेल्प कर ही रहे हैं और करने के लिए तैयार होते हैं हमेशा हम। এই মানুষগুলোর প্রতি মুহূর্তের আত্মবিশ্বাস, এই বয়সে দাঁড়িয়েও মনের দৃঢ়তা সমগ্র ভারতকে আরও একবার সম্পূর্ণভাবে প্রতিজ্ঞাবদ্ধ করছে এবং একই সঙ্গে সাহস যোগাচ্ছে যে যদি কোনো পরিস্থিতি তৈরি হয়, একেবারে ফ্রন্ট লাইনে এই মানুষগুলি তৈরি আছে যারা কার্গিল যুদ্ধের সময়ও ভারতীয় সেনাকে সঙ্গে থেকে, পাশে থেকে, কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতা করেছিল। এবারও তারা পাকিস্তান সেনাকে 1 ইঞ্চি জমির ওপরেও পা রাখতে দেবে না। কার্গিল থেকে 262 কিলোমিটার, কার্গিল যুদ্ধের ঠিক পরের বছর অর্থাৎ 2000 সাল, অনন্তনাগের একটা গ্রাম, চিট্টিপোড়া গ্রাম, লোকে বলে শিখপাড়া। পেহেলগাঁও হত্যাকাণ্ডের মতোই সেদিনও আর একটা টার্গেট কিলিং দেখেছিল দেশবাসী ওই গ্রামে। সেনার পোশাকে গ্রামে ঢুকেছিল জঙ্গিরা, পাক মদতপুষ্ট দুশ্মনরা। নির্বিচারে গুলি করে জঙ্গিরা খুন করেছিল গ্রামের শিখ সম্প্রদায়ের 35 জন মানুষকে। সেদিন একজন প্রাণে বেঁচে গিয়েছিলেন নানক সিং। নানক সিং এর পরিবার কিন্তু বাঁচেনি। স্মৃতি আঁকড়ে পড়ে রয়েছেন নানক সিং। আজ তিনি TV9 বাংলার ক্যামেরার সামনে। ঠিক 25 বছর আগে 20শে মার্চ 2000 সাল অনন্তনাগ জেলার এই ছবির মতো সুন্দর গ্রামে রাত 8টা নাগাদ সেনার পোশাকে আসে জঙ্গিরা। আর তারপরই এই গুরুদুয়ারের বাইরে এলাকার গ্রামের সমস্ত শিখ পুরুষদের দাঁড় করিয়ে রেখে হত্যা করা হয়। 35 জনকে হত্যা করেছিল সেদিন জঙ্গিরা।
35 জন শিখ ধর্মাবলম্বী মানুষকে গুরুদ্বারার সামনে দাঁড় করিয়ে মারার মধ্যে একজন মাত্র গ্রামের পুরুষ বেঁচে গিয়েছিলেন, দ্য লোন সার্ভাইভার নানক সিং। আজ আমাদের সঙ্গে রয়েছে নানক সিং, তার কাছ থেকে শুনবো ঠিক কি ঘটনা ঘটেছিল। हमारा कोई शाम को 8 बजे के करीब 7:45 था टाइम, 7:45। तो उस वक्त कुछ यही बंदूक बरदार आगे नाम मालूम पता नहीं कौन थे, क्यों आए, कहाँ से आए, आके उन्होंने सीधा ही लाइन अप कर दिया 2 जगह पर। एक जगह 17 पर्सन को खड़ा किया, दूसरी जगह हम 19 थे। तो अंदर गोलियाँ बरसाई तो मैं जख्मी हो गया, मैं बच गया, बाकी मर गए, सारे शहीद हो गए। वहाँ 17 के 17 एक जगह, दूसरी जगह 18। तो I lost in that episode. I'm the sole survivor of that. उसके बाद जो एक्यूज्ड है, किसी को एनकाउंटर में किलिंग हुआ या पकड़ गया? देखिए उसमें सरकार ने कहा था कि इसकी हम इंक्वायरी करेंगे, लेकिन आज तक वो इंक्वायरी नहीं हुई, कुछ पता नहीं चला। बहुत दिल को दुखाने वाली बातें हैं ये, कि ऐसा नहीं होना चाहिए था। तो आपको लगता है ये 7 दिन हो गया पहलगाम का हादसे के बाद भी 7 दिन हो गया, किसको और भी नहीं पकड़ सका, तो ये एपिसोड भी ऐसे ही क्या खत्म हो जाएगा? क्या लगता है फिर अभी क्या कहेंगे इसकी, जब कुछ पकड़ेंगे तो आएगा, सामने आ जाएगा, सर फेस होगा तो बोलेंगे हाँ जी ठीक है। নানক সিং বলছিলেন এই গুরুদ্বারাতে মিটিং ছিল, রাত্রির 7:45 নাগাদ হঠাৎ করেই জলপাই পোশাক পরা অর্থাৎ ফৌজ বা সেনার পোশাক পরে কয়েকজন আসে এবং সেখান থেকে যারা ছিলেন গ্রামের মানুষরা, মূলত পুরুষরা ছিলেন, তাদেরকে বাইরে বের করে এই গুরুদ্বারার দেয়াল বরাবর তাদের সবাইকে দাঁড় করিয়ে দেওয়া হয়। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর, শিয়ালদা থেকে বউবাজারের মধ্যে মেট্রো চালুর ছাড়পত্র পাওয়া গেল, অনুমতি দিল কমিশনার অফ রেলওয়ে সেফটি। অবশ্যই কলকাতাবাসীর জন্য সুখবর, যারা কলকাতায় চাকরি করতে আসেন, প্রতিদিন নিত্য কর্তব্য করতে আসেন, তাদের জন্য সুখবর। ঠোঁটকাটা আজ এখানেই শেষ করছি। যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি, বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH